তুরস্ক এবং ব্রিটেনের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৮ জুলাই বুধবার প্রেসিডেন্ট এরদোগান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সেখানেই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বৈঠকে তুরস্ক ব্রিটেন সম্পর্কের বর্তমান অবস্থা এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা হয়। বস্তুত গত ১ বছরে তুরস্ক ব্রিটেন সম্পর্ক দ্রুত এগিয়েছে। নতুন এই প্রতিরক্ষা চুক্তিটি সেই সম্পর্ককে আরও গভীর করল। চুক্তির বিস্তারিত শর্ত এখনও প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এটি ২০২১ সালে ফ্রান্স ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আদলে তৈরি করা হয়েছে। ফ্রান্স ও গ্রিসের ওই চুক্তিতে এক পক্ষের উপর হামলা হলে অন্য পক্ষ সামরিক সহায়তা দেবে এমন পারস্পরিক প্রতিরক্ষা অঙ্গীকার রয়েছে। তবে তুরস্ক ব্রিটেন চুক্তিতে এমন ধারা রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি এই চুক্তি সত্যিই ফ্রান্স গ্রিসের চুক্তির মতো হয়ে থাকে, তাহলে এটি তুরস্কের জন্য বড় সামরিক ও কূটনৈতিক সাফল্য হবে। কারণ ভূমধ্যসাগরে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস একটি ঘনিষ্ঠ ত্রিপক্ষীয় জোট গড়েছে। ফ্রান্সও গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র সাইপ্রাসের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করছে। ভারতও ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। এদিকে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাস যে সমুদ্রভিত্তিক জ্বালানি অঞ্চল নির্ধারণ করেছে, তাতে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়েছে। আর এসব তৎপরতা তুরস্কের সমুদ্রসীমার কাছাকাছি এলাকাতেই ঘটছে। তুরস্ক উত্তর সাইপ্রাসকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে তুরস্ক লিবিয়ার সঙ্গে সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল চুক্তি করে ওই জোটের পাল্টা পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন তীব্র আপত্তি জানায়। সুতরাং তুরস্ক বিরোধী এতগুলো জোট এবং তাদের তৎপরতার মুখে তুরস্ক মূলত একা হয়ে পড়ে। এ কারণে তুরস্কের একটি শক্তিশালী কৌশলগত অংশীদার অপরিহার্য হয়ে ওঠে। সেই দৃষ্টিকোণ থেকে ব্রিটেনের সঙ্গে এই নতুন প্রতিরক্ষা চুক্তি তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিরক্ষা চুক্তির আগে গত এপ্রিল মাসে তুরস্ক ও ব্রিটেন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বা কৌশলগত অংশীদারিত্ব কাঠামোতে স্বাক্ষর করেছিল। এতে প্রতিরক্ষা, হাইব্রিড যুদ্ধ মোকাবেলা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন, জ্বালানি নিরাপত্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতার লক্ষ্য নির্ধারণ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তিকে আধুনিকায়নের বিষয়েও দুই দেশ একমত হয়। এখন গত বুধবার স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তিতে মূলত এসব সহযোগিতার ক্ষেত্রকেই আরও বিস্তৃত করা হয়েছে। তবে এর ভিত্তি তৈরি হয়েছিল ২০২৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত একটি বড় প্রতিরক্ষা শিল্প চুক্তির মাধ্যমে। সেই চুক্তি তুরস্কের জন্য ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার পথ খুলে দেয়। এর আওতায় প্রথম ধাপে তুরস্ক ব্রিটেনের কাছে ২০টি ইউরোফাইটার যুদ্ধবিমানের অর্ডার দেয়, যার সম্ভাব্য মূল্য প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার। যুদ্ধবিমানগুলো ২০৩০ সাল নাগাদ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এটি ছিল ব্রিটেনের ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধবিমান রপ্তানি চুক্তি। ধারণা করা হচ্ছে এর ফলে ব্রিটেনে প্রায় ২০,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দেশটির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তুরস্ক সফর করেন। ওই সফরেই ইউরোফাইটার ক্রয় চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি স্বাক্ষরের পর তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের সাংবাদিকদের জানান, তুরস্ক মোট ৪৪টি ইউরোফাইটার সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে কাতার থেকে ১২টি, ওমান থেকে ১২টি এবং ব্রিটেন থেকে ২০টি ইউরোফাইটার নেওয়া হবে। তিনি আরও জানান, কাতার থেকে কেনা ইউরোফাইটারগুলো ২০২৬ সালের শুরুতেই তুরস্কে পৌঁছাবে। এদিকে প্রেসিডেন্ট এরদোগান ইউরোফাইটার ক্রয় চুক্তিকে তুরস্ক ব্রিটেন কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক হিসাবে বর্ণনা করেছিলেন। ওই চুক্তি সম্পাদনের আগে ইউরোফাইটার কনসোর্টিয়ামের ভেতরে এক দীর্ঘ ও জটিল অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে ব্রিটেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেসিডেন্ট এরদোগান এর জন্য প্রধানমন্ত্রী স্টারমার এবং তার টিমকে বিশেষ ধন্যবাদ জানান। একই সঙ্গে কনসোর্টিয়ামের অন্য সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এই চুক্তিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসাবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এর ফলে ব্রিটেনে প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এই ৪ দেশের যৌথ কনসোর্টিয়ামের অধীনে নির্মিত হয়।
এর রপ্তানির ক্ষেত্রে একটি কঠোর নিয়ম আছে। কনসোর্টিয়ামের বাইরে কোনো দেশের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে হলে 4 সদস্য দেশেরই অনুমোদন নিতে হয়। এদের কোনো একটি দেশ আপত্তি জানালে রপ্তানি সম্ভব হয় না। এমনকি আগে বিক্রি করা ইউরোফাইটার অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে হলেও 4 সদস্যের সবার অনুমোদন বাধ্যতামূলক। তুরস্কের কাছে ইউরোফাইটার রপ্তানির প্রশ্নে কয়েক বছর ধরে জার্মানি কড়া বিরোধিতা করে আসছিল। তারা একাধিকবার বিক্রয় প্রস্তাবে ভেটোও দেয়। তবে কনসোর্টিয়ামের বাকি 3 সদস্য ব্রিটেন, ইতালি ও স্পেন রপ্তানির পক্ষে অবস্থান নেয়। তারা বিষয়টি নিয়ে জার্মানির সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়ে যায়। শেষ পর্যন্ত জার্মানি আপত্তি প্রত্যাহার করলে 2025 সালের জুলাই মাসে তুরস্ক ও ব্রিটেনের মধ্যে ইউরোফাইটার ক্রয়ের প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরে একই বছরের 27 অক্টোবর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের তুরস্ক সফরের সময় সেই চুক্তি চূড়ান্ত রূপ পায়। আর এর কয়েকদিন আগে 2025 সালের 22 ও 23 অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান কাতার ও ওমান সফর করেন। ওই সফরে তিনি 2 দেশের কাছে থাকা ইউরোফাইটার সংগ্রহের বিষয়ে পৃথক চুক্তি করেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী তুরস্ক প্রথম পর্যায়ে কাতার ও ওমানের কাছ থেকে অল্প ব্যবহৃত 12টি ইউরোফাইটার দ্রুত সংগ্রহ করবে, যাতে বিমান বাহিনীর তাৎক্ষণিক চাহিদা পূরণ করা যায়। এরপর পর্যায়ক্রমে ব্রিটেন থেকে নতুন উৎপাদিত ইউরোফাইটার সরবরাহ করা হবে। আসলে তুরস্ক ও ব্রিটেনের বর্তমান সম্পর্কের মূল ভিত্তি হয়ে উঠেছে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা। তবে এর পাশাপাশি 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক দ্রুত বিস্তৃত হচ্ছে। 2025 সালের অক্টোবরে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের তুরস্ক সফরকালে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক শেষে যে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টিও গুরুত্ব পায়। স্টারমার বলেন, স্বাক্ষরিত চুক্তিগুলো শুধু দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকেই শক্তিশালী করবে না, বরং 2 দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোগান জানান, ব্রিটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে তুরস্ক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, প্রথম ধাপে 2 দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $30 বিলিয়ন এবং পরবর্তী ধাপে $40 বিলিয়ন উন্নীত করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে তিনি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি হালনাগাদের উদ্যোগের কথাও জানান। এরদোগান আরও বলেন, অনেক ব্রিটিশ নাগরিক এখন তুরস্ককে তাদের দ্বিতীয় বাড়ি হিসাবে বিবেচনা করছেন। এই সম্ভাবনাকে আরও কাজে লাগাতে 2 দেশ একটি নতুন দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো নিয়ে আলোচনা শুরু করেছে। এছাড়া 2025 সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি ব্রিটেনের প্রশংসা করেন। তিনি একে ফিলিস্তিন প্রশ্নে 2 রাষ্ট্র ভিত্তিক সমাধানের পথে ব্রিটেনের একটি সাহসী পদক্ষেপ হিসাবে উল্লেখ করেন। ওই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন। সেখানে তিনি তুরস্কের বহুল আলোচিত কান যুদ্ধবিমান প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। এ থেকেই প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয় ভবিষ্যতে কান যুদ্ধবিমান কর্মসূচিতেও তুরস্ক ও ব্রিটেনের মধ্যে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। পর্যবেক্ষকদের মতে গত 8 জুলাই বুধবার স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তি তুরস্ক ও ব্রিটেনের সম্পর্ককে নতুন এক মাইল ফলকে পৌঁছে দিয়েছে। এটি শুধু 2 দেশের প্রতিরক্ষা সহযোগিতাকেই আরও গভীর করবে না, বরং বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। এখন প্রশ্ন হলো, তুরস্ক কেন এতগুলো ইউরোফাইটার কিনছে? এর প্রধান কারণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তন। তুরস্কের অন্যতম প্রধান প্রতিপক্ষ ইসরায়েলের হাতে রয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান। এই F-35 ব্যবহার করেই ইসরায়েল ইরানের উপর হামলা পরিচালনা করেছে। এছাড়াও ইসরায়েল এই যুদ্ধবিমান দিয়েই 2025 সালের 9 সেপ্টেম্বর কাতারে হামলা চালায়। এর আগে 2015 থেকে 2024 সাল পর্যন্ত সিরিয়ায় ইরানের স্থাপিত বিভিন্ন সামরিক স্থাপনাতেও বহুবার হামলা চালায়। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই সময় সিরিয়ায় মোতায়েন থাকা রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এসব হামলা ঠেকাতে পারেনি। তুরস্ক খুব কাছে থেকে ইসরায়েলের এসব অভিযান পর্যবেক্ষণ করেছে। এর পরপরই দেশটি নিজের বিমান শক্তিকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়। তুরস্ক ইতিমধ্যে কান নামে নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে, যা F-35 এর সমকক্ষ প্ল্যাটফর্ম হিসাবে বিবেচিত হচ্ছে। তবে এই যুদ্ধবিমান পূর্ণাঙ্গভাবে তুর্কি বিমান বাহিনীতে যুক্ত
হতে 2030 সাল পর্যন্ত সময় লাগবে। সেটিও আবার অনেকাংশে নির্ভর করছে যুক্তরাষ্ট্র থেকে F-110 ইঞ্জিন সরবরাহের উপর। গত 24 জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে 80টি F-110 ইঞ্জিন বিক্রির অনুমোদনের জন্য কংগ্রেসে নোটিফিকেশন পাঠিয়েছেন। এটি অনুমোদিত হলে তুরস্ক এই ইঞ্জিন দিয়ে 40টি কান যুদ্ধবিমান তৈরি করতে পারবে। তখন সেগুলো 2030 সালের মধ্যেই তুর্কি বিমান বাহিনীতে যুক্ত হবে। অন্যদিকে তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে যে TF-35,000 ইঞ্জিন তৈরি করছে, সেই ইঞ্জিনে চালিত কান যুদ্ধবিমান 2035 সালের দিকে বহরে যুক্ত হওয়ার কথা। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন সংস্করণের F-16 এবং F-35 পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। অথচ 2028 সালের মধ্যে গ্রিস যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে। ইসরায়েলের পাশাপাশি গ্রিসও তুরস্কের একটি সামরিক প্রতিদ্বন্দ্বী দেশ। ফলে কান যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত আকাশ শক্তিতে কোনো শূন্যতা রাখতে চায় না আঙ্কারা। সেই কারণেই অন্তর্বর্তী সমাধান হিসেবে তুরস্ক 44টি ইউরোফাইটার সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ইউরোপের নিরাপত্তা পরিবেশও দ্রুত বদলে যাচ্ছে। ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে সম্ভাব্য পরিবর্তন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এবং রাশিয়াকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ, এসব মিলিয়ে ইউরোপ এখন নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার পথে এগোচ্ছে। এই বাস্তবতাই ইউরোপ তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসাবে দেখছে। কারণ তুরস্কের রয়েছে শক্তিশালী প্রতিরক্ষা শিল্প, বিস্তৃত উৎপাদন সক্ষমতা এবং দ্রুত অস্ত্র তৈরির অভিজ্ঞতা। এ কারণেই ইতালি, স্পেন, ব্রিটেন, জার্মানি সহ ইউরোপের বহু দেশ এখন তুরস্কের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহ দেখাচ্ছে। আর তুরস্ক সেই সুযোগকে কাজে লাগাচ্ছে। এখন আরেকটি প্রশ্ন হলো, তুরস্ক তার জরুরি প্রয়োজনের যুদ্ধবিমান রাশিয়া কিংবা চীন থেকে কিনছে না কেন? এর উত্তর হলো, একটি যুদ্ধবিমান কেনা শুধু বিমান কেনার বিষয় নয়, এর সঙ্গে পুরো একটি মিলিটারি ইকোসিস্টেম বা সামরিক শৃঙ্খল জড়িত। তুরস্ক প্রায় 80 বছর ধরে ন্যাটো ও পশ্চিমা প্রযুক্তি নির্ভর যুদ্ধবিমান পরিচালনা করছে। তাদের প্রশিক্ষণ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ অবকাঠামো, অস্ত্র, সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা এসবই পশ্চিমা প্রযুক্তির সঙ্গে পূর্ব পরিচিত এবং সমন্বিত। এমন অবস্থায় হঠাৎ করে চীন বা রাশিয়ার যুদ্ধবিমান যুক্ত করতে গেলে পাইলট ও প্রকৌশলীদের নতুন করে প্রশিক্ষণ দিতে হবে, গড়ে তুলতে হবে আলাদা রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং অস্ত্র সম্ভার, যন্ত্রাংশ, সফটওয়্যার ও লজিস্টিক্স নেটওয়ার্ক। অর্থাৎ পুরো বিমান বাহিনীর একটি বড় অংশকে নতুনভাবে সাজাতে হবে, যা সময় সাপেক্ষ এবং অত্যন্ত ব্যয়বহুল। এর পাশাপাশি রাশিয়া বা চীন থেকে যুদ্ধবিমান কিনলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্ভাব্য নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়েছে। এতে কান যুদ্ধবিমান সহ তুরস্কের চলমান প্রতিরক্ষা প্রকল্পগুলো এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দ্রুত প্রয়োজন মেটাতে এবং বিদ্যমান সামরিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আঙ্কারা অন্তর্বর্তী সমাধান হিসাবে ইউরোফাইটারকেই সবচেয়ে কার্যকর বিকল্প হিসাবে বেছে নিয়েছে।